আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাবি, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকের ষষ্ঠ লেকচারে 2020-21 শিক্ষাবর্ষের জন্য যে ক্লাসটি হতে যাচ্ছে, তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করতেছি এবং বেশ কয়েকটি ক্লাস অলরেডি আই হ্যাভ টেকেন অন দিস চ্যাপ্টার। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এবং অবভিয়াসলি এটা একটা ম্যাথমেটিক্যাল টপিক। আমাদের আজকের টপিক হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। তবে আমি ক্লাসটি শুরু করার আগে আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কারা আমার সাথে ক্লাসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুই আমার সাথে জয়েন করে বলেছো। তো যারা আজকের এই ক্লাসে জয়েন করেছো, তোমরা এখন তোমাদের রোল নাম্বারটি আমাদের ইনবক্স কমেন্ট সেকশনে লিখে দাও। সিয়াম লিখে দিয়েছে, সোহেব আল হাসান লিখে দিয়েছে, হ্যাঁ অনেকেই লিখে দিয়েছে, অনেকে লিখছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের যে কাজ সেটা হলো ক্লাসটি এখন শেয়ার করে দাও। ক্লাসটি আমি আমার ওয়ালে একটু শেয়ার করে দিই, যাতে করে আমাদের বাকি বন্ধুরা, অন্যান্য কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের বন্ধুরা, স্পেশালি বিজনেস স্টাডিজ গ্রুপের, তারা যেন আজকের এই ক্লাসটি থেকে বেনিফিটেড হয়। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, নিজেদের ওয়ালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি আমিও শেয়ার করে দিয়েছি। তো আজকে আমরা ম্যাথমেটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব এবং বিগত ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল, বেশ কিছু স্টুডেন্ট হোমওয়ার্কটা করেছো। যারা হোমওয়ার্কটা করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা সবাই কিন্তু হোমওয়ার্ক করার চেষ্টা করবা, কারণ আমরা জানি যে আমাদের কোভিড-19 ক্রাইসিসের কারণে তোমাদের সাথে আমাদের ফিজিক্যাল কানেকশনটা হওয়ার খুব পসিবিলিটি কম। আমরা এখন ভার্চুয়ালি তোমাদের সাথে কানেক্টেড আছি, তাই হোমওয়ার্কটা করলে হবে যে সুবিধাটা, যে আমরা বুঝতে পারবো যে তোমাদের কার কোথায় প্রবলেম আছে বা কে কোথায় বুঝতে পারছো না, এই বিষয়টা আমাদের কিন্তু ক্লিয়ার হবে সুবিধাটা। হ্যাঁ, আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করেছো। ফারদিন, তোমাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। আবু রাহান, তারপর হলো হাবিব, কাব্য, আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছে। তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা যে অধ্যায়টি এখন আলোচনা করতেছি, বা এই সপ্তাহ জুড়ে, গত সপ্তাহ এবং এই সপ্তাহ জুড়ে যে অধ্যায়টি আমরা আলোচনা করব ফিনান্সের, সেটি হলো আমাদের এই তৃতীয় অধ্যায়। এবং এই অধ্যায়ে আমরা ইতিমধ্যে যে অঙ্কগুলো করেছি, তোমাদের মনে আছে কিনা, আমরা নির্ণয় করেছি ভবিষ্যৎ মূল্য, অ্যাট দ্য সেম টাইম আমরা নির্ণয় করেছি বর্তমান মূল্য। তো বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, এই অধ্যায়ে কিন্তু আমরা এই দুইটা জিনিস আলোচনা করেছি এবং আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য বেসড কোশ্চেন আসবে উদ্দীপকের আলোকে। তো আজকে যেই টপিকটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। আমরা জানি চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ডিটারমাইন ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। অন দ্য আদার হ্যান্ড, বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। এখন চক্রবৃদ্ধি মানে হলো, তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো, ব্যাংক তোমাকে বছরে কয়বার সুদ দেবে। এই চক্রবৃদ্ধিকরণ মানে হলো ব্যাংক যে তোমাকে সুদ দিবে, অর্থাৎ ব্যাংক যে তোমাকে ইন্টারেস্ট দিবে, এই সুদটা যে দেবে, যেটাকে আমরা সুদের হার থেকে পাই, ব্যাংক যে সুদের হার যেটা তোমার জমাকৃত টাকার উপর ইম্পোজ করবে বা ব্যাংক থেকে যে তুমি সুদ পাবা, এই সুদটা সাধারণত দেখা যায় বছরে একবার করে সুদ দেয়। বছরে একবার সাধারণত আমরা দেখি, বছরে একবার, যেটা আমরা বলি বাৎসরিক ভিত্তিতে সুদটা দেওয়া হয়। বাৎসরিক ভিত্তিতে সুদটা কিভাবে দেওয়া হয় শিক্ষার্থী বন্ধুরা? বাৎসরিক ভিত্তিতে। বাৎসরিক ভিত্তি মানে হলো বছরে একবার করে সুদ তোমাকে দেবে। কিন্তু রিয়েলি আসলে কিন্তু আমরা যদি ব্যাংকের কথা বলি, যে কোনো ব্যাংকই বছরে যে একবার দেয়, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ সুদের হার চক্র আকারে একাধিকবারও ব্যাংক দিতে পারে। অর্থাৎ চক্রবৃদ্ধি যেই সুদটা আমরা বলছি, এটা যে প্রতি বছরই ব্যাংক আমাকে জমাকৃত টাকার উপরে সুদ দেবে, বিষয়টা এমন না। এমনও হতে পারে বছরে ব্যাংক আমাকে একাধিকবারও সুদ দিতে পারে জমাকৃত অর্থের উপরে।
ব্যাংক কিন্তু আমাকে একাধিকবারও সুদ দিতে পারে, পারে না? রাইট। তুমি ব্যাংকে টাকা রাখছো 5,000 টাকা, তুমি হয়তো 3 বছর পর টাকাটা উঠাবা। আমি যদি তোমাদেরকে একটু পিকচার মানে একটু যদি টাইম লাইনটা এঁকে দেখাই, আশা করি তোমরা জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। ধরো তুমি ব্যাংকে টাকা জমা রাখলা, আমরা সময়রেখাটা অঙ্কন করলাম। ধরো তুমি ব্যাংকে 5,000 টাকা জমা রাখলা, ধরো 3টা বছর, 1 2 3 বছর শেষে তুমি মনে করো ব্যাংক থেকে কথার কথা 8,000 টাকা তুমি উঠাইলা। ধরো ব্যাংক তোমাকে 10% সুদ দেবে, জাস্ট আমরা এটা বোঝার জন্য আর কি লিখলাম। অর্থাৎ তুমি আজকে ব্যাংকে 5,000 টাকা জমা দিলা, 3 বছর পর একসাথে তুমি ব্যাংক থেকে 8,000 টাকা উঠাবে। মানে ব্যাংক তোমার জমাকৃত অর্থ সুদে আসলে মিলে 3 বছর পর তুমি মোট ব্যাংক থেকে পাবে 8,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই যে ব্যাংক যে তোমাকে সুদটা দেবে, অর্থাৎ ব্যাংক যে তোমাকে সুদ দেবে, সাধারণত এই সুদ বাৎসরিক ভিত্তিতে দেওয়া হয়। বাৎসরিক ভিত্তি মানে হলো এই যে প্রতি বছর ব্যাংক একবার করে সুদ দেবে। অর্থাৎ তোমার সাধারণত ব্যাংক যে সুদটা দেয়, এই সুদটা সাধারণত 31শে ডিসেম্বর, জমাকৃত অর্থের উপরে ব্যাংক সাধারণত সুদটা 31শে ডিসেম্বর দেয়। তার মানে আমরা বলতে পারি সুদটা জমাকৃত অর্থের উপরে বছরে একবার দেয় সাধারণত ব্যাংক। বাৎসরিক ভিত্তি মানে হলো সাধারণত বছরে ব্যাংক একবার, চক্রবৃদ্ধি একবার করে হয় সাধারণত। তুমি ব্যাংকে যে টাকা রাখলা 5,000 টাকা, 1 বছর শেষে তোমাকে 31শে ডিসেম্বর তারিখে গিয়ে ব্যাংক তোমার যে ব্যাংকে যে ডিপোজিট মানি আছে, যে টাকা জমা আছে, ওইটার উপরে ব্যাংক সুদ দেবে। আবার দ্বিতীয় বছর শেষে আবার ব্যাংক তোমাকে সুদ দেবে 31 ডিসেম্বর গিয়ে, দ্বিতীয় বছর শেষে 31শে ডিসেম্বর গিয়ে তোমার যত টাকা জমা থাকবে ওই জমাকৃত অর্থের উপর ব্যাংক সুদ দেবে। আবার তৃতীয় বছর শেষে 31শে ডিসেম্বর গিয়ে যে টাকা জমা থাকবে ব্যাংক সেই টাকার উপরে তোমাকে সুদ দেবে। আর তুমি টাকাটা উঠাবা কখন? একেবারে 3 বছর শেষে। আফটার দ্য এন্ড অফ 3 years ইউ উইল উইথড্র ইউর ডিপোজিটেড মানি ফ্রম ব্যাংক। অর্থাৎ তুমি যে 5,000 টাকা জমা দিলা, 3 বছর শেষে যত টাকা জমা হয়েছে সব টাকা একত্রে তুমি উঠাইলা, কত হলো? 8,000 টাকা। তাহলে আমি এখানে বলতে পারি, এখানে যে ব্যাংক সুদটা দিল 10%, এই সুদটা হলো বছরে একবার করে সুদ দিল, বছরে একবার, প্রতি বছর একবার করে ব্যাংক তোমাকে সুদটা দিল, প্রতি বছরে ব্যাংক তোমাকে একবার করে সুদ দিল। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে চক্রবৃদ্ধি হয়েছে বছরে একবার, চক্রবৃদ্ধি হয়েছে বছরে একবার। অর্থাৎ তুমি যে ব্যাংকে টাকা জমা রেখেছো, ওই জমাকৃত অর্থের উপরে ব্যাংক যে সুদ দিয়েছে, যে সুদের হার ইম্পোজ করেছে, সেটা বছরে একবার, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি মানে বছরে একবার করে। কিন্তু আলটিমেট কিন্তু সবসময় যে বছরে একবার হয় বিষয়টা কিন্তু তা না। বছরে যে সবসময় ব্যাংক তোমাকে জমাকৃত অর্থের উপরে ডিসেম্বর 31শে গিয়ে যে সুদটা দেবে, সাধারণত আমরা যেটা মাত্র বললাম সেটা কিন্তু যে হবে এমন না। বছরে তোমাকে একাধিকবার ব্যাংক তোমার জমাকৃত অর্থের উপরে সুদ দিতে পারে, একাধিকবার। এমনকি এটা হতে পারে 6 মাস পর পর, 3 মাস পর পর, 2 মাস পর পর, বিভিন্ন সিস্টেম হতে পারে। তার মানে আমরা বললাম যে সবসময় যে ব্যাংক তোমাকে বছরে একবারই সুদ দেবে জমাকৃত অর্থের উপর, তা না। ব্যাংক তোমাকে বছরে একাধিকবার এই চক্রবৃদ্ধিটা একাধিকবার হতে পারে, চক্রবৃদ্ধির সুদটা তোমাকে ব্যাংক একাধিকবার দিতে পারে। কীরকমভাবে? যেমন আমরা যারা কলেজে চাকরি করি, আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের যে বেতনটা দেয়, এই বেতনটা আমাদের ইউনিভার্সিটির পূবালী ব্যাংকের মাধ্যমে আমাদেরকে বেতন দেয়। তো এই যে আমরা ব্যাংকে বেতন যায়, আমরা বেতন উঠাই, তো প্রতি বছর জুন মাসের 30 তারিখ আমার ব্যাংকে যত টাকা থাকে ওইটার উপরে আমার পূবালী ব্যাংক একটা সুদ দেয়। আবার 31শে ডিসেম্বর গিয়ে আবার দেখা যায় ব্যাংকে যত টাকা জমা আছে ওই জমাকৃত অর্থের উপরে ওই পূবালী ব্যাংক আবার সুদ দেয়। তার মানে আমাদেরকে প্রতি 6 মাস পর পর সুদ দিচ্ছে, প্রতি 6 মাস পর পর সুদ দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি আমাদেরকে বছরে জমাকৃত অর্থের উপরে 2 বার সুদ দিচ্ছে। পূবালী ব্যাংক থেকে
আমরা প্রতি বছর 2 বার সুদ পাচ্ছি জমাকৃত অর্থের উপরে। তাহলে এখানে চক্রবৃদ্ধি হচ্ছে কয়বার? বছরে একাধিকবার। তাহলে বিষয়টা কীরকম, আমি আরেকটা টাইমলাইন এঁকে বিষয়টা আরও ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি যদি এখন 3 বছরের জন্য টাকাটা আমাদের পূবালী ব্যাংকে রাখি, 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর শেষে ধরো এখানে আমি টাকা রাখলাম 5,000। তার মানে আমি টাকাটা উঠাবো ধরো 3 বছর শেষে, একসাথে আমি টাকা উঠাবো, এককালীন টাকা উঠাবো, এটাকে আমরা বলি এককালীন নগদ প্রবাহ। এককালীন নগদ প্রবাহ, আমি 3 বছর শেষে একসাথে টাকা উঠাবো। হ্যাঁ, 3 বছর শেষে আমি একসাথে টাকা উঠাবো, একসাথে 3 বছর শেষে, 3 বছরের মাঝে কিন্তু টাকা উঠাবো। এখন তোমাকে বলল যে পূবালী ব্যাংক তোমাকে 10% অর্ধবার্ষিক সুদ দেয়, বলে দিল পূবালী ব্যাংক তোমাকে প্রতি বছর জমাকৃত যে অর্থ আছে, এবার তুমি এদিকে জিনিস বসো, তুমি একটু খেয়াল রাখো আমার কোনো অংশ কেটে না যায়। কেটে তো যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে। তার মানে আমি তোমাদেরকে কি বললাম শিক্ষার্থী বন্ধুরা, যে পূবালী ব্যাংক তোমার জমাকৃত অর্থের উপরে 10% অর্ধবার্ষিক সুদ দেবে। মানে হলো প্রতি 6 মাস পর পর ব্যাংক তোমার জমাকৃত অর্থের উপর সুদ দেবে, প্রতি 6 মাস পর পর। তার মানে এখানে 6 মাস পর পর ব্যাংক সুদ দেবে, আবার দ্বিতীয় বছরেও 6 মাস পর পর সুদ দেবে, তৃতীয় বছরেও 6 মাস পর পর সুদ দেবে। তার মানে আলটিমেট তুমি বছরে তোমার জমাকৃত অর্থের উপরে 2 বার চক্রবৃদ্ধি হচ্ছে। যে জমাকৃত অর্থটা আছে সেটা সুদটা আসলের সাথে যুক্ত হয়ে 2 বার তোমার চক্রবৃদ্ধি হচ্ছে। তো এইটাই হলো একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ বছরে যখন চক্রবৃদ্ধির সংখ্যা একাধিকবার হবে তখন সেটাকে আমরা বলবো একাধিক চক্রবৃদ্ধিকরণ। তো এখন প্রশ্ন হতে পারে, আমাদের প্রশ্ন আসতে পারে যে সূত্র কি তাহলে কি সেম থাকবে? সূত্র কি তাহলে কি সেম সূত্র আমরা ব্যবহার করতে পারবো? না, আমাদের সূত্র একটু চেঞ্জ হবে। রাইট, আমি বোধহয় আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটার একটা ক্লাস নিয়েছিলাম কয়েকজন শিক্ষার্থীদেরকে নিয়ে, ওইটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের মেসেঞ্জার গ্রুপে, আবার আমার ইউটিউব চ্যানেল, আমার অফিসিয়াল ফেসবুক পেজেও দেওয়া ছিল। অনেকেই বোধহয় ওইটা দেখেছো। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে সূত্রটা কেমন হবে? ওখানে সুন্দর একটা কবিতা আছে, আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। রাইট, আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। রাইট, তো আমি এখন সূত্রটা দেখাবো তোমাদেরকে। এককালীন নগদ প্রবাহ নির্ণয়ের আগের যে সূত্রটা আমরা দেখেছি, সূত্র সেম থাকবে, সামান্য একটু পরিবর্তন হবে। কোথায়? আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। তাহলে আমরা সূত্রটা একটু দেখি। আমাদের কিন্তু এককালীন নগদ প্রবাহই কিন্তু আমরা পড়তেছি, এককালীন নগদ প্রবাহ এটাই কিন্তু আমরা দেখতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে? আচ্ছা, নর্মালি আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কি জানতাম? এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে পিভি 1 + i⁴n, তাই না? এটা আমাদের এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। কিন্তু যখন চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার থাকবে, যখন চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার থাকবে তখন সূত্রটা চেঞ্জ হয়ে হবে আই এর নিচে এম থাকা চাই, আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। যদি বর্তমান মূল্য হয় সেক্ষেত্রে সূত্রটা কি হবে? ওই আগের মতোই, আই এর নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আর আমরা তো জানি যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এন তা সবসময় পজিটিভ হয়, বিকজ উই আর ফিউচার পজিটিভ অ্যাবাউট আওয়ার ফিউচার। আর বর্তমান মূল্যের ক্ষেত্রে মাইনাস হয়। যদি এইটা তোমরা ওই যে বইয়ের যে সূত্র মোতাবেক করতা, বইয়ের যে সূত্র আছে, বইতে যেটা দেওয়া আছে সেভাবেও করতে পারো, নো প্রবলেম, সেটাও হবে। যারা বইয়ের সূত্র মোতাবেক করবা তারা এইভাবে করবা, নো প্রবলেম। বইয়ের সূত্র মোতাবেকও আমরা করতে পারবো, নো প্রবলেম, রেজাল্ট আমাদের সেম আসবে। তো আমি তোমাদেরকে বললাম
যে সূত্রটা আমাদের কি হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। দেখো সূত্রটা আমাদের কি একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কি হইল, আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যখনই চক্রবৃদ্ধি সংখ্যা বছরে একাধিকবার হবে তখনই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, সূত্র আগেরটাই থাকবে, খানিকটা চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি, আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা বুঝবো যে এককালীন নগদ প্রবাহের সূত্রে এই একাধিক চক্রবৃদ্ধিকরণের সূত্রটা মার্জ হবে, অর্থাৎ এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, সেটার একটা টেকনিক আছে। সেটা হলো আমরা জানি বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সংখ্যা যখনই বছরে একাধিকবার হবে, অর্থাৎ একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে। এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবো আমরা একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, সেটা বোঝার উপায় আছে। তোমাদের প্রশ্নে এরকম কিছু কথা থাকবে, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, দ্বিমাসিক, সাপ্তাহিক, থাকতে পারে দৈনিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই তোমাদের উদ্দীপকে এই সমস্ত কথা থাকবে, কি প্রথমটা কি, অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে কিন্তু বছরে একাধিকবার, বোঝাই যাচ্ছে। মাসিক মানে প্রতি মাসে, তাও বছরে একাধিকবার। বলা থাকতে পারে ত্রৈমাসিক, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে একাধিকবার। থাকতে পারে দ্বিমাসিক, দ্বিমাসিক তো বুঝতেই পারছি একাধিকবার। সাপ্তাহিক তো বোঝাই যায় অনেকগুলো, বছরে অনেকবার চক্রবৃদ্ধি হবে। থাকতে পারে দৈনিক, অনেকগুলো থাকতে পারে, তাই না? রাইট। এখন আমরা দেখব যে এই এম এর মান কখন কোনটা হবে, এম এর মান কখন কোনটা হবে। এম এর মান কিন্তু অর্ধবার্ষিকের ক্ষেত্রে একটা, মাসিকের ক্ষেত্রে একটা, ত্রৈমাসিকের ক্ষেত্রে একটা, দ্বিমাসিকের ক্ষেত্রে একটা, সাপ্তাহিকের ক্ষেত্রে একটা, দৈনিকের ক্ষেত্রে একটা, এক এক সময় এক এক রকম। তো আমরা এখন এম এর মানটা একটু দেখব, এম এর মান কখন কীরকম হবে আমরা একটু দেখব। সূত্র কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের আগেরটাই, শুধু চেঞ্জটা কোথায়, আইয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। রাইট, শুধু এখানে গিয়ে আমাদের চেঞ্জটা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সেইটাই দেখব। চক্রবৃদ্ধি ধরন। পৌন পৌনঃপুনিকতা না লিখে আমরা লিখি কত সময় পর, কত সময় পর পর। আচ্ছা, আর একটা হলো বছরে কয়বার, মানে এম সমান সমান কত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা এম এর মানের এই বের করার সিস্টেমটা বুঝতে পারছো। তাহলে তোমরা খেয়াল করো, আমি এখন দেখাচ্ছি। প্রথমে হইল অর্ধবার্ষিক, আমি একটা দেখাই দেবো। হ্যাঁ, অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে কি, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। তার মানে অর্ধবার্ষিক মানে হলো 6 মাস পর পর, 6 মাস পর পর। এখন শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হইল একটা বছরে 6 মাস কয়বার আসে, 6 মাস কয়বার আসে। রাইট, একটা বছরে 6 মাস 2 বার আসে, তার মানে এম এর মান হবে 2। তাহলে যদি বলে ত্রৈমাসিক, দেখি তো কে পারে, আমরা এগুলো প্রত্যেকটা বের করব। ত্রৈমাসিক, পরে হলো আর একটা দেখব দ্বিমাসিক, আর একটা দেখব সাপ্তাহিক, আর একটা দেখব পাক্ষিক, আর একটা দেখব
মাসিক, আর একটা দেখব দৈনিক। আচ্ছা, আমি এখন একটা একটা করে জিজ্ঞেস করি। আচ্ছা, ত্রৈমাসিক, শিক্ষার্থী বন্ধুরা, ত্রৈমাসিক, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমার বিশ্বাস। ত্রৈমাসিক মানে কয় মাস পর পর? দেখি, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে, অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থী বন্ধুরা, ত্রৈমাসিক মানে কয় মাস পর পর? দেখি তো, অনেকেই চেষ্টা করতেছে। ত্রৈমাসিক মানে কয় মাস পর পর? ত্রৈমাসিক মানে কয় মাস পর পর? দেখি কে উত্তর দেয়। ত্রৈমাসিক মানে কয় মাস পর পর? খান ফারদিন, তোমার আগের উত্তরটা সঠিক হয়েছে। এখন বলো, ত্রৈমাসিক মানে কয় মাস পর পর? হ্যাঁ, নাহিদের উত্তর সঠিক। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। হ্যাঁ, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। শোয়েব আল হাসান, তোমার উত্তর সঠিক। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। সেক্ষেত্রে 3 মাস একটা বছরে কয়বার আসে? ফাহিমের উত্তরও সঠিক, কাব্যর উত্তর সঠিক, অন্যের উত্তর সঠিক। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। সেক্ষেত্রে 3 মাস বছরে কয়বার আসে বলো তো? একটা বছরে 3 মাস। হাবিবুল্লাহ, তোমার উত্তর সঠিক। তর্না উত্তর সঠিক। অর্ঘ্য সরকার, তোমার উত্তর সঠিক। এখন বলো, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাহলে 3 মাস বছরে কয়বার আসে? নাহিদের উত্তর সঠিক, রাইট। নাহিদের উত্তর সঠিক। 3 মাস বছরে 4 বার আসে। আমরা একটা বছরে 3 মাস করে 4 বার দেখি। মাহবুবুর হাসান মাসুক রানা উত্তর সঠিক। হাবিবুল্লাহ উত্তর সঠিক। আবু রায়হান উত্তর সঠিক। নাজমুল উত্তর সঠিক হয়েছে। ফাহিম উত্তর সঠিক হয়েছে। অর্ঘ্য সরকার উত্তর সঠিক হয়েছে। শোয়েব আল হাসান উত্তর সঠিক হয়েছে, রাইট। এখন তাহলে চলে আসি দ্বিমাসিক। দ্বিমাসিক মানে কয় মাস পর পর বলো? দ্বিমাসিক তাহলে কয় মাস পর পর হবে দেখি? হ্যাঁ, দ্বিমাসিক কয় মাস পর পর? দ্বিমাসিক যদি বলে তাহলে সেটা কয় মাস পর পর হবে দেখি তো? দ্বিমাসিক মানে 2 মাস পর পর, তাই না? রাইট। তাহলে এক্ষেত্রে এম এর মান কত হবে? এক্ষেত্রে এম এর মান কত হবে? হ্যাঁ, অর্ঘ্য, তোমার উত্তর সঠিক। অর্ঘ্যর উত্তর সঠিক। দ্বিমাসিক মানে 2 মাস পর পর, তাহলে বছরে 2 মাস কয়বারে আছে? নাহিদ, তোমার উত্তর সঠিক। অনেকেই আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছে। অর্ঘ্যর উত্তর সঠিক, রাইট। তখন এম এর মান হবে 6। তখন এম এর মান হবে 6। অন্যি, তোমার উত্তর সঠিক। এখন আসো সাপ্তাহিক। সাপ্তাহিক মানে 7 দিন পর পর। সেক্ষেত্রে এম এর মান কত হবে বলো? এরপর হলো পাক্ষিক। আচ্ছা, সাপ্তাহিকেরটা কত হবে? হ্যাঁ, সিয়াম, তোমার উত্তর সঠিক। নাজমুল, ফাহিম, নাহিদ, অন্নি, শোয়েব, হাসান, আবু রায়ান, সবার উত্তর সঠিক। আজকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে, অনেক স্টুডেন্ট জয়েন করছে। হ্যাঁ, তাহলে বলো সাপ্তাহিকের ক্ষেত্রে এম এর মান? হ্যাঁ, উত্তর সঠিক, উত্তর সঠিক, উত্তর সঠিক। 52। সাপ্তাহিকের ক্ষেত্রে এম এর মান 52। আচ্ছা, মাসিক। মাসিক মানে 1 মাস পর পর। মাসিক মানে কয় মাস পর পর? 1 মাস পর পর। তাহলে মাসিকের ক্ষেত্রে এম এর মান কত হবে বলো তো? দেখি কে পারে। অর্ঘ্য 48 বার দিয়েছো। অর্ঘ্য 48 বার না বাবা, এক বছরে বছর আছে 52টা। এক বছরে সপ্তাহ আছে 52টা বাবা। অর্ঘ্য, তোমার উত্তর ভুল হয়েছে। 360কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমরা বের হয়ে যায়, ঠিক আছে? অর্ঘ্যর উত্তরটা ভুল হয়েছে। অর্ঘ্য বাবা, তোমার উত্তরটা ভুল হয়েছে। হ্যাঁ, অন্যের উত্তর সঠিক। শোয়েবের উত্তর সঠিক। মাসিক মানে 1 মাস পর পর, তখন এম এর মান কত হবে? 12। তখন এম এর মান কত হবে? 12, কারণ একটা বছরে মাস আছে 12টা। 1 মাস পর পর যদি হয় একটা বছরে, এম এর মান তখন 12 হবে, রাইট। আচ্ছা, যদি দৈনিক বলে তার মানে 1 দিন পর পর। দৈনিক যদি বলে তাহলে কি 1 দিন পর পর। সেক্ষেত্রে এম এর মান আমরা 365 ধরতে পারি বা 360 ধরতে পারি। 365 ধরাই শ্রেয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো পাক্ষিক মানে কি দেখি তো? এইটা কে পারে দেখি? তোমাদের ভিতরে কে বেশি ইন্টেলিজেন্ট? এইটা কে পারে? পাক্ষিক মানে কি দেখি তো, কে পারে? পাক্ষিক মানে কয়দিন পর পর, আর তখন এম এর মান কত হবে দেখি তো? এইটা কে পারে? নাজমুল, তোমার উত্তর, নাজমুলের আগের উত্তরটা সঠিক হয়েছে। নাজমুলের আগের উত্তরটা সঠিক। মাহবুব, তোমার আগের উত্তরটা সঠিক। শোয়েব, তোমার আগের উত্তর সঠিক। হাবিবুল্লাহ, মাসুক, রানা, হাসান, ফারদিন, আজকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, দেখি কে পারে? পাক্ষিক মানে কয়দিন পর পর বা কত সময় পর পর, এবং এক্ষেত্রে এম এর মান কত হবে দেখি কে পারে?
নাহিদ তোমার আগের উত্তর সঠিক, ফারদিন তোমার আগের উত্তর সঠিক, কিন্তু এখনকার উত্তরটা দাও। কাব্য তোমার আগের উত্তর সঠিক, সিয়ামের উত্তর সঠিক হয়েছে, সিয়ামের উত্তর সঠিক হয়েছে। পাক্ষিক মানে হলো 15 দিন পর পর, পাক্ষিক মানে হলো 15 দিন পর পর। নাজমুল তোমার উত্তর সঠিক, নাজমুল হোসেন। ফাহিম, অর্ঘ্য তোমার উত্তর সঠিক। সেক্ষেত্রে এম এর মান কত হবে? এম এর মান কত হবে দেখি, কে পারে? এম এর মান কত হবে? এম এর মান কত হবে? পাক্ষিকের ক্ষেত্রে এম এর মান কত হবে? দেখি দেখি দেখি, কে পারে, কে পারে, কে পারে, কে পারে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে পারে, কে পারে? দেখি দেখি দেখি, হ্যাঁ রাইট, 15 দিন পর পর, ঠিক আছে। এম এর মান কত হবে? এম এর মান কত হবে? ফারদিন তোমার উত্তর হয় নাই। ও তুমি 5 নাম্বার দিয়েছো না? 5, ও আমি মনে করছি 5 দশমিক, না ঠিক আছে। রায়হানের উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ রায়হান, থ্যাংকস, থ্যাংকস রায়হান, থ্যাংকস 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 রায়হান, তোমাকে থ্যাংকস। নাহিদ তোমাকেও থ্যাংকস জানাই। নাহিদের উত্তর সঠিক, রায়হানের উত্তর সঠিক, রাইট 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 রাইট। 24 দিন। এটা কিভাবে হলো জানো? এটা কিভাবে হলো? এটা খুব সিস্টেম। 360 দিন আমরা যদি এক বছর ধরি, সাধারণত 365 দিন হবে, কিন্তু রাউন্ড ফিগারে আমরা 360 যদি ধরি, তাহলে 15 দিন পর পর যদি হয়, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা 24 আসবে। নিমফিয়া আফরিন তোরনা তোমার উত্তর সঠিক, অর্ঘ্যর উত্তর সঠিক, নাহিদের উত্তর সঠিক, হৃদয়, কাব্য, মাহবুবুর, হাসান, মাসুক, রানা, আন্নি সবার উত্তর সঠিক হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক ভালো স্টুডেন্ট তোমরা, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, এখন আমি একটা এখান থেকে একটা একটু আলাদা করে বলি তো, এইটা মানে কি বলো তো? যদি বলে ষান্মাসিক, বলো তো এইটা মানে কি? ষান্মাসিক, ষান্মাসিক মানে কি? ষান্মাসিক মানে কয় মাস পর পর, তখন এম এর মান কত হবে? দেখি তো, কে পারে এইটা? দেখি তো, দেখি তো। ষান্মাসিক, ষান্মাসিক। আগের উত্তরগুলো অনেকেই সঠিক দেওয়ার চেষ্টা করছে। দেখি ষান্মাসিক মানে কি, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে, তোমাদেরকে থামস আপ। ষান্মাসিক মানে কয় মাস পর পর, এবং সেক্ষেত্রে এম এর মান কত হবে, এইটা বলার চেষ্টা করো। দেখি কে পারে। ষান্মাসিক মানে কয় মাস পর পর, এবং সেক্ষেত্রে এম এর মান কত হবে? অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। ষান্মাসিক, ষান্মাসিক মানে কয় মাস পর পর? ষান্মাসিক, ষান্মাসিক, উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। আরও কয়েকজন উত্তর দাও, আরও কয়েকজন উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা অনেক সুন্দর করে পার্টিসিপেট করছো, অ্যান্ড টুডেস ক্লাস ইজ 100% পার্টিসিপেটরি ক্লাস। অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো। অন্নি তোমার উত্তর সঠিক, ফারদিন তোমার উত্তর সঠিক, হাবিব তোমার উত্তর সঠিক, রাইট। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। ষান্মাসিক মানে হলো, ষান্মাসিক যদি বলে, ষান্মাসিক শব্দটার অর্থ হলো 6 মাস পর পর। ষান্মাসিক মানে 6 মাস পর পর, সেক্ষেত্রে এম এর মান কত হবে? 2। ষান্মাসিক মানে 6 মাস পর পর, সেক্ষেত্রে এম এর মান শিক্ষার্থী বন্ধুরা কত হবে? 2। তাহলে উই হ্যাভ লার্নড দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ এম, আমরা এম এর মান জানতে পারছিলাম। সো লেটস গো টু দ্য অ্যাকচুয়াল প্রবলেম সলভিং। তো তোমাদেরকে আমি এখন অনুরোধ করব, তোমরা বইয়ের 174 পৃষ্ঠা বের করবা। তোমরা বইয়ের 174 পৃষ্ঠা বের করো। আমি সবাইকে অনুরোধ করতেছি, বইয়ের 174 পৃষ্ঠা বের করো। শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের 174 পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা 174, কর্মপত্র 3। তোমাদের যাদের কাছে বই আছে, বইয়ের 174 পৃষ্ঠা বের করো। কর্মপত্র 3 আমরা আজকে সলভ করব, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করণ। পৃষ্ঠা 174, বইয়ের পৃষ্ঠা 174, পৃষ্ঠা 174, পৃষ্ঠা 174 বের করো। কর্মপত্র 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃষ্ঠা 174, কর্মপত্র 3, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা পার্টিসিপেটরি ক্লাস করছি, রাইট, অ্যান্ড ইউ হ্যাভ জয়েন্ট উইথ মাই ক্লাস। থামস আপ ফর ইউর পার্টিসিপেশন ইন দিস ক্লাস, অ্যান্ড উইথ ইউর পার্টিসিপেশন দিস ক্লাস ওয়াজ ট্রেমেন্ডাসলি এ ফ্যান্টাস্টিক ক্লাস, রাইট। এখন আমরা প্রবলেম সলভিং করব। তাহলে সবাই আমরা পৃষ্ঠা 174, কর্মপত্র 3 বের করেছি। হ্যাঁ, রাইট। কারা কারা বের করেছো একটু কমেন্টসে জানাই দাও। অনেকেই কমেন্টসে জানাই দিছো, অনেকেই কমেন্টসে জানাই দেওয়ার চেষ্টা করতেছো, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এখন উদ্দীপকটা পড়ব। আমি আশা করতেছি সবার কাছে বই আছে, আমরা এখন উদ্দীপকটা একটু পড়ি, তোমরা খেয়াল করো। মিস্টার এক্স 5,000 টাকা মধুমতি ব্যাংকে জমা দিল। মিস্টার এক্স 5,000 টাকা মধুমতি ব্যাংকে জমা দিল। কখন জমা দিছে? আজকে জমা দিছে, তার মানে এটা হলো প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, রাইট। ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ব্যাংক তাকে জমাকৃত অর্থের উপরে 12% ইন্টারেস্ট দেবে। 10 বছর পর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? 10 বছর পর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? তার মানে 10 বছর পর টাকার পরিমাণ জানতে চাইছে, তার মানে আজকের টাকা না, কখনকার টাকা? 10 বছর পরে, রাইট। তাহলে এটা হলো ভবিষ্যৎ মূল্য, আমাদেরকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। যদি সুদের হার অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয়, শেষে কথাটি কি বলা আছে? যদি সুদের হার অর্ধবার্ষিক ভিত্তিতে করা হয়, তার মানে এখানে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা একাধিকবার হবে। অর্ধবার্ষিক মানে বছরে 6 মাস পর পর, তার মানে বছরে 2 বার সুদটা চক্রবৃদ্ধি আকারে দেওয়া হবে। চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার। আমি উদ্দীপকটা আবারও পড়তেছি, তোমরা খেয়াল করো। মিস্টার এক্স আজ 5,000 টাকা মধুমতি ব্যাংকে জমা দিল। ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। 10 বছর পর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে যদি সুদের হার অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয়? হ্যাঁ, অনেকেই আমাদের সাথে জয়েন করেছো, অনেকেই আমাদের এটা প্রশ্নটা এখন আমরা সলভ করবো শিক্ষার্থী বন্ধুরা। তার মানে এখানে আমরা আমাদেরকে বের করতে বলেছে 10, এটা হলো 1 নাম্বার, 10 বছর পরে আমাদের জানতে বলেছে কি 10 বছর পরে জমাকৃত অর্থ হবে, আমাদের বের করতে বলছে কিন্তু 10 বছর পরে আমাদের জমাকৃত অর্থ কত টাকায় দাঁড়াবে, কত টাকায় দাঁড়াবে, তার মানে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 বছর পরে জমাকৃত অর্থ কত টাকায় দাঁড়াবে, দ্যাট মিনস হোয়াট অ্যামাউন্ট উইল ইউ গেট আফটার 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর পরে তুমি কত টাকা পাবে, তার মানে এটা ভবিষ্যৎ মূল্য। এখন প্রশ্ন হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের 3টা কাহিনী আছে, এককালীন, মিশ্র, বার্ষিকী। বার্ষিকী, মিশ্র, এককালীন। এককালীন মানে হলো একবারে টাকা জমা দেব বা একবারে টাকা উঠাবো, মিশ্র মানে বারে বারে, বার্ষিকী মানে সমান। তাহলে এখানে প্রশ্নটা কি, 10 বছর পরে জমাকৃত অর্থ কত হবে, তার মানে 10 বছরের ভিতরে সে টাকা উঠাবেও না, 10 বছরের ভিতরে সে টাকা জমা দিবেও না। দ্যাট মিনস টাকাটা কিন্তু বারে বারে রাখবে না, টাকাটা একসাথে টাকা রাখবে। তার মানে এটাকে আমি বলতে পারি এককালীন নগদ প্রবাহ। তার মানে আমাদেরকে বের করতে হবে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। এখন আমি একটা সূত্র লিখব, তোমরা বলবা এই সূত্রটা কি লেখা ঠিক আছে না ভুল আছে, কোথায় কোথায় ভুল আছে তোমরা বের করো তাড়াতাড়ি, 2 মিনিট সময়। আমার সূত্রটা কি ঠিক আছে না ভুল আছে? আমার সূত্রটা যদি ভুল থাকে তাহলে কোথায় কোথায় ভুল আছে সেটা বের করবে, আর আমার সূত্রটা যদি ঠিক থাকে তাহলে বলবে যে ঠিক আছে। দেখি কে কে আমাদের ভুলগুলো ধরে, কে কে আমাদের ভুলগুলো ধরে, দেখি। অনেকেই আমাদের আমি চাচ্ছি আমার ভুল ধরো আমার, আমি ভুল করেছি কিনা সেটা আমাকে জানাও। অনেকেই আমাদেরকে কমেন্টস করার চেষ্টা করতেছো, জানাচ্ছ আমাদেরকে, বলো কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি দেখি। আমি উদ্দীপকটা এই ফাঁকে আবার একটু পড়ে দেখাই। মিস্টার এক্স 5,000 টাকা মধুমতি ব্যাংকে জমা দিল। ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। 10 বছর পরে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে যদি সুদের হার অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়? সুদের হার অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয়। হ্যাঁ, অনেকেই দর্শক শোয়েব বলছো যে একটা ভুল আছে, এনের আগে মাইনাস হবে না, রাইট, এনের আগে মাইনাস হবে না, কারণ আমরা জানি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এন পজিটিভ হয়, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এন পজিটিভ হয়, বর্তমান মূল্যের ক্ষেত্রে এন নেগেটিভ হয়।
আর ভবিষ্যৎ মূল্যে পজিটিভ, বর্তমান মূল্যে নেগেটিভ। ভবিষ্যৎ সম্পর্কে আমরা পজিটিভ, উই আর পজিটিভ অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যান অফ লাইফ, রাইট। অনেকেই বলছো নীলিমা আফরিন তোর না, তোমার উত্তর সঠিক। হাবিব তোমার উত্তর সঠিক। এম দেন নাই, এম দেন নাই। আচ্ছা কবিতাটা যেন কি হবে একটু লিখে দাও তো, কেউ একটু লিখে দাও তো। কবিতাটা আমি ভুলে গেছি, আমি কবিতাটা ভুলে গেছি, একটু বলো তো কবিতাটা কি হবে। হ্যাঁ অনেকেই বলতেছে এন হবে না, আবার হ্যাঁ অনেকের উত্তর সঠিক হচ্ছে এম দেন নাই। অন্যি তোমার উত্তর সঠিক, এম এন হবে। আবু রাহান তোমার উত্তর সঠিক। মাহবুবুর হাসান মাসুক রানা, এম এন হবে। আইয়ের নিচে এম চাই, আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই, রাইট রাইট। নাহিদ হাসান তোমার উত্তর সঠিক, নাহিদ হাসান তোমার উত্তর সঠিক। আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই, আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই, রাইট। আইয়ের নিচে এম, আমরা চাচাতো ভাইকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা ভুল করেছি, চাচাতো ভাই তো এখানে থাকার কথা নেই না, রাইট। হ্যাঁ অনেকে হাবিবুল্লাহ উত্তর সঠিক, সিয়াম উত্তর সঠিক, নাহিদ হাসান তো আগে উত্তর সঠিক বলেছে, মাসুক, মাহাদুর হাসান, ফারদিন, চুমকি মেয়েটাকে আমরা অনেক দিন পর পেয়েছি, তরুণা, হাবিব, অন্নি, রায়হান, অনেকে আমাদের সাথে জয়েন করেছে, অনেকেই আমাদের ক্লাসটা দেখতেছে এবং সঠিকভাবে আমাদের সাথে পার্টিসিপেট করেছে, ধন্যবাদ। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা সূত্রটা লিখলাম, এইটার জন্য কিন্তু আমাদের 1 মার্ক। এই সূত্রটা লিখলাম এটার জন্য আমাদের 1 মার্ক। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই সূত্রর ব্যাখ্যা দিতে হবে। এখানে পিভি মানে বর্তমান মূল্য, পিভি মানে বর্তমান মূল্য, পিভি মানে বর্তমান মূল্য। আজকে সে 5,000 টাকা মধুমতি ব্যাংকে জমা দেবে। আচ্ছা এরপর হলো আই মানে ছিল আমাদের সুদের হার, আই মানে আমাদের সুদের হার। আই বলছে কত, 12%। আমরা জানি একক সংখ্যার ক্ষেত্রে দশমিকে নিতে হলে আগে একটা শূন্য বসাইতে হয়, আর দোসর সংখ্যা যদি থাকে পার্সেন্টেজে, ডাবল সংখ্যা যদি থাকে দোসর, ওকে যদি আমরা দশমিকে নিতে চাই যেইটা আছে সেইটাই থাকবে। তার মানে 12%কে আমরা লিখতে পারি 0.12, রাইট। বছর হলো আমাদের এন, কয় বছর পর, 10 বছর, এন হলো আমাদের 10 বছর। আর এম মানে আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা, এম মানে আমাদের চক্রবৃদ্ধি সংখ্যা এম। তার মানে এখানে বলছে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর, তাহলে বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে, 2 বার। এম এর মান কত হবে আমাদের, 2 বার, রাইট। তাহলে আমরা কিন্তু এখানে মানটা ঠিকভাবে বসাইলাম, এইটার জন্য আমরা পাবো 1 মার্ক। এটা হলো আমাদের জ্ঞান, এটার জন্য 1 মার্ক। এটা হলো আমাদের অনুধাবন, এইটার জন্য 1 মার্ক। এখন আমাদের কি করতে হবে, এই সূত্রে মান বসাইতে হবে, সেটাকে আমরা বলি প্রয়োগ। সেটার জন্য আমরা উই উইল গেট অ্যাডিশনাল 1 মার্ক। তাহলে আমরা এখন মান বসাবো। এখানে আমরা পিভির মান পেয়ে গেছি, পিভি হলো আমাদের 5,000, আমরা এখানে 5,000 বসাবো। আমরা আই এর মান পেয়ে গেছি, আই এখানে হলো আমাদের 12%। আমরা এম এর মান পেয়ে গেছি, এম এর মান হলো 2। আমরা এখানেও এম এর মান পেয়ে গেছি, এম এর মান হলো 2, আর এন এর মান আমাদের হলো 10। তাহলে আমরা মানগুলো শিক্ষার্থী বন্ধুরা সুন্দর করে বসাই দিলাম, আমাদের কিন্তু মান বসানো হয়ে গেল। তাহলে এইটার জন্য আমরা পাবো 1 মার্ক। তাহলে এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যদি করি তাহলে আমরা ঠিকভাবে মানগুলো বের করতে পারবো এবং অঙ্কটা আমাদের সঠিক হবে। এখন আমরা এটা করব, আমরা যে কাজটা করবো আমরা স্টেপ ভাঙাই নেব, একটা স্টেপ আমরা ভাঙাই নেব অঙ্ক করার সুবিধার্থে। এখানে 0.12কে 2 দিয়ে ভাগ দিলে বের হয় 0.06, আর 2 গুণ 10 দিলে হয় 20। আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, একটা স্টেপ আমরা ভাঙাই নিলাম, হ্যাঁ। একটা স্টেপ ভাঙাই নেওয়ার কারণে কি হলো, আমাদের অঙ্কটা করতে আমাদের সুবিধা হলো। এখন যে কাজটা করব, আমরা এটা একসাথেও করতে পারি, এই অংশটা কিন্তু আমরা একসাথেও করতে পারি, আবার এইটাকে আমরা ভেঙে ভেঙেও করতে পারি, নো প্রবলেম। ভেঙে ভেঙে করাটাই ভালো। যদি তুমি ভেঙে ভেঙে করো সেক্ষেত্রে এইটার যে মান বের হবে, এই মান বের করার ক্ষেত্রে তুমি 4 ঘর, কমপক্ষে 4 ঘর, 5 ঘর নিলে ভালো। 5 ওয়াক্ত নামাজ তুমি 5 বার নিলে ভালো,
4 ঘর নিতে পারো, নো প্রবলেম, বাট 5 বার তুমি নেওয়ার চেষ্টা করবা। 5000 গুণ এটার যে মান আসবে সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা এই মানটা একটু বের করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের কাছে ক্যালকুলেটর আছে, অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবা সবাই। 1+06, তোমরাও মানটা বের করো। তোমরা যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা মানটা বের করো। দেখি আমার আগে কি করতে পারে। আমি তো চাই যে আমার শিক্ষার্থীরা আমার চেয়ে ফাস্ট হবে, কারণ তারা ব্রিলিয়ান্ট। 3.207 20714 20714 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই মানটা বের করে ফেলেছ, আমার বিশ্বাস। আমি দেখতেছি অনেকেই আমাদের সাথে মানটা বের করে ফেলেছ, অনেকেই মান বের। তোমরা আমার চেয়ে ব্রিলিয়ান্ট। আই ফিল প্রাউড অন ইউ। আমি তোমাদের উপরে গর্ববোধ করি। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, আন্নের উত্তর সঠিক হয়েছে। মাহবুব, অনেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আমরা ইচ্ছা করলে কিন্তু এই 4 ঘর নিতে পারি, তবে 5 ঘর নেওয়াটাকে আমরা ভালো বলছি। তো আমি বলছি যে 5 ঘর পর্যন্ত যদি নেই, সেক্ষেত্রে দেখতে হবে এর পরের ঘরে 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ করে দেবো। আমাদের এর পরে 7 ছিল, এই 7 থাকার কারণে এর পরের ঘরে আমাদের কত ছিল? এর পরের ঘরে আমাদের দেখো 5 ছিল, এই 5 থাকার কারণে আমরা 1 যোগ করে 4 বানাইছি। তখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমরা এখন এই দুইটা যদি গুণ দেই শিক্ষার্থী বন্ধুরা, 3.2071 গুণ 5000, 16,035.5 টাকা। আমি কিন্তু 4 ঘর দিয়ে গুণ দিছি। এই যে 4 ঘর দিয়ে গুণ দেওয়ার কারণে দেখো বইয়ের উত্তরের সাথে আমাদের একেবারে অ্যাকচুয়াল উত্তর হয়েছে, একেবারে বইয়ের উত্তরের সাথে আমাদের এক্সাক্ট উত্তর হয়ে গেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় উত্তর একটু হেরফের হতে পারে, কারণ কেউ 5 ঘর নিতে পারে, কেউ সম্পূর্ণ মানটা নিতে পারে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটা নিয়ে কোনো অ্যানেক্সিটির কারণ নাই, হবে। তাহলে এই অঙ্কটা আমরা মোটামুটি করছি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 175। পৃষ্ঠা নাম্বার 175, কর্মপত্র 4-এর 2 নাম্বার। পৃষ্ঠা নাম্বার 175, কর্মপত্র 4-এর 2 নাম্বার আমরা এখন করব। পরের পৃষ্ঠায় দেখো, কর্মপত্র 4-এর 2 নাম্বার। কর্মপত্র 4-এর 2 নাম্বার। কর্মপত্র 4-এর 2 নম্বরে আমরা এখন যাব শিক্ষার্থী বন্ধুরা। পৃষ্ঠা নাম্বার 175, ঠিক পরের পেজে কর্মপত্র 4-এর 2 নম্বরটা আমরা করব। আমি উদ্দীপকটা পড়তেছি, তোমরা খেয়াল করো। আচ্ছা, আমরা এখন পরের পেজে আসি। পৃষ্ঠা নাম্বার 175, কর্মপত্র 4-এর 2 নাম্বার। আমি উদ্দীপকটা পড়ি, তোমরা আমার সাথে খেয়াল করো। জনাব তাহের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10 বছর মেয়াদী সঞ্চয়ী প্রকল্প হতে 5,000 টাকা পেতে চান। 10 বছর মেয়াদী সঞ্চয়ী প্রকল্প হতে 5,000 টাকা পেতে চান। ঠিক আছে, ভালো করে আমরা যদি খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, 10 বছর মেয়াদী সঞ্চয়ী প্রকল্প থেকে 5 লাখ টাকা পেতে চান। তাহলে এই টাকাটা কিন্তু আজকে না, 10 বছর মেয়াদ যখন শেষ হবে, 10 বছর মেয়াদি মানে 10 বছর মেয়াদ যখন শেষ হবে তখন সেখান থেকে আমি 5 লাখ টাকা পাবো। তাহলে এই 5 লাখ টাকা কিন্তু আজকের না, 10 বছর পরের। তাহলে এইটা কি? ভবিষ্যৎ মূল্য। যদি সঞ্চয় হিসাবের সুদের হার 16% হয়, যদি সঞ্চয় হিসাবে 16% হয় সুদের হার, তাহলে জনাব তাহেরকে কত টাকা বিনিয়োগ করতে হবে? জনাব তাহেরকে আজকে কত টাকা বিনিয়োগ করতে হবে? কারণ আজকে যদি তুমি ওই সঞ্চয়ী প্রকল্পের মেয়াদে টাকা আজকে না রাখো, জমা না রাখো, তাহলে তো 10 বছর পর তুমি 5 লাখ টাকা পাবে না। তাহলে আমাদের দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য, 5 লাখ টাকা 10 বছর পরের মূল্য, ভবিষ্যৎ মূল্য। আমাদেরকে বের করতে হবে বর্তমান মূল্য। তাহলে আমরা বর্তমান মূল্যের সূত্র জানি, PV = FB 1 + I⁻⁻n।
আর এটা কিন্তু এককালীন নগদ প্রবাহ। কেন এককালীন নগদ প্রবাহ? কারণ হলো তুমি কিন্তু 10 বছরের ভিতরে আর টাকা গ্রহণ করবা না, তুমি 10 বছর পরে টাকা চাচ্ছ, একসাথে 10 বছর পরে টাকা, একসাথে 10 বছর পরে কত টাকা পাবা, ঠিক আছে? তার মানে এককালীন নগদ প্রবাহ। আর আমাদেরকে দেখতে হবে চক্রবৃদ্ধির সংখ্যা একাধিকবার আছে কিনা। অবশ্যই চক্রবৃদ্ধির সংখ্যা একাধিকবার আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে, অর্ধবার্ষিক যেহেতু বলছে এটা তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে আমরা সূত্রটা বসাই, আইয়ের নিচে এম থাকা চাই, এম এন। দেখো তো আমি কিন্তু ভুল করছি, আবারও কিন্তু ভুল করছি। দ্রুত কমেন্টস করো কোথায় ভুল করছি, দ্রুত কমেন্টস করো কোথায় ভুল করছি, দ্রুত কমেন্টস করো, 1 মিনিটের ভিতরে কমেন্টস করো আমি কোথায় কোথায় ভুল করছি। দেখো তো ভুল করছি কোথায়। হ্যাঁ, একজন সঠিক উত্তর দিচ্ছে। বর্তমান মূল্যের ক্ষেত্রে আগে কি আসবে? একটা মাইনাস আসবে, ঠিক আছে? তাহলে এখন আমরা মান বসাই। এখানে বর্তমান মূল্য তো আমাদের বের করতেই হবে। এখানে ভবিষ্যৎ মূল্য এফভি সমান সমান 5 লাখ টাকা, সুদের হার যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি, সুদের হার আমাদের কত দেওয়া আছে? সুদের হার 16%, 16%কে আমরা লিখতে পারি 0.16 বছর, বছর মানে এন, এন সমান সমান আমরা লিখতে পারি 10 বছর পরে। আর অর্ধবার্ষিক যেহেতু বলছে, এখন কিন্তু আমরা চক্রবৃদ্ধি সংখ্যা লিখব না, এখন আমরা লিখব বাট্টাকরণ সংখ্যা, কারণ বর্তমান মূল্যের ক্ষেত্রে বাট্টাকরণ হয় আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে চক্রবৃদ্ধির হয়। এম ঠিকই থাকবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। বাট্টাকরণ সংখ্যা, বাট্টাকরণ সংখ্যা, রাইট। কেন বাট্টাকরণ সংখ্যা লিখছি? কারণ আমরা জানি যে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে ডিসকাউন্টিং বা বাট্টাকরণ বলে, সেক্ষেত্রে এটার নাম হয়ে যাবে বাট্টাকরণ সংখ্যা। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা যখন ভবিষ্যৎ মূল্যের কথা বলবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি সংখ্যা। এখন প্রশ্ন হলে এখানে যদি আমি চক্রবৃদ্ধি সংখ্যা লিখি, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না, মহাভারতই থাকবে, কোনো সমস্যা নাই, তুমি লেখো চক্রবৃদ্ধি সংখ্যা, নো প্রবলেম। তাহলে এখন আসো আমরা মান বসাই। আমরা এফভি হলো আমাদের 5 লাখ, আমরা এখন মানগুলা বসাবো। এফবি হলো আমাদের 5 লাখ। তোমরা কিন্তু দ্রুত এইটার মান, এই যে এইটার মান বের করে ফেলো। আই এর মান হলো 0.16 আর নিচে হলো 2, এইটার মান বের করে ফেলো। 2 গুণ এইটা হলো 10 বছর, তাই না? আচ্ছা, আমরা একটা স্টেপ এখানে ভাঙাই নেই, একটা স্টেপ যদি ভাঙাই নেই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। মনে রাখবা, যে যত বেশি স্টেপ ভাঙাই করবা তার অঙ্ক তত সুন্দর হবে। যে যত বেশি অঙ্কের স্টেপ ভাঙাই করবা তার অঙ্ক কিন্তু তত সুন্দর হবে। যেমন এখানে আমি একটা ভাঙাই নিলাম। এখন আমাকে বলো এইটার মান কত আসছে, দেখি তো কে উত্তর দিতে পারে সঠিক, কে উত্তর সঠিক দিতে পারে দেখি তো। কে উত্তর সঠিক দেয়? কে? অনেকেই চেষ্টা করতেছো, তাড়াতাড়ি উত্তর দাও, আমার আগে উত্তর দাও, ফাস্ট হও, আমাকে হারাই দাও, আমাকে হারাও, তোমরা ফাস্ট হয়ে যাও, তোমরা আমার চেয়ে আগায় যাও, প্রসিড অন। তাড়াতাড়ি করি আমরা। কত আসছে দেখি। হ্যাঁ, এই যে অনেকে উত্তর দিয়ে ফেলাইছো, ধন্যবাদ। অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছো। 0.2145 0.2145 গুণ 5 লাখ কত আসছে? 1,07,200, আমাদের আসছে 250। হ্যাঁ, সমস্যা নাই, তুমি যদি 4 ঘর নাও তাও হবে, সমস্যা নাই। 1,07,250 টাকা। এখন ওদের সাথে আমাদের একটু পার্থক্য হয়েছে। কেন পার্থক্য হয়েছে বলতে পারো? কারণ আমরা 4 ঘর নিয়েছি। আমরা কয় ঘর নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা? 4 ঘর নিয়েছি। দশমিকের পর আমরা 4 ঘর নিয়েছি, ঠিক আছে? এই কারণে 21454 45 21454, যদি আমরা এটা 4 ঘর নিতাম, এইভাবে নিতাম 21455.21455 গুণ 5 লাখ। এই যে দেখো, তাইলে কিন্তু ওদের উত্তরের সাথে উত্তরটা মিলে যাইতো, দেখছো?
দেখো এখন কিন্তু আবার ওদের উত্তর, এই যে ওদের উত্তরের সাথে উত্তর মিলে গেছে। এখন এটা কিন্তু অনেক সময় হবে, একটু এদিক ওদিক হবে। হ্যাঁ, সিয়ামের উত্তর সঠিক, আন্নির উত্তর সঠিক, মাসুকের উত্তর সঠিক, মাহবুবের উত্তর সঠিক, আবু রায়হানের উত্তর সঠিক। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ। তাহলে এইটা হলো আমাদের বর্তমান মূল্য বের হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা তোমাদেরকে বাড়ির কাজ দেব। হ্যাঁ, বাড়ির কাজ কি দেবো সেটা তোমরা এখন লেখো। আচ্ছা, তোমরা বাড়ির কাজ দেওয়ার ফাঁকে ফাঁকে তোমরা একটু কমেন্টসে জানাও আজকের ক্লাসটা কার কেমন লাগছে। একটু কমেন্টসে জানাও আজকের ক্লাসটা তোমাদের কার কেমন লাগছে। আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও ক্লাসটা কার কার কেমন লাগছে। সবাই কমেন্টসে জানাও, কমেন্টসে তোমরা জানাও। আমি বাড়ির কাজটা লিখে দিচ্ছি, তোমরা কমেন্টসে জানাই দাও। পৃষ্ঠা 174-এর 2 নাম্বার করবা, পৃষ্ঠা 175-এর 3-4 করবা, 3-4 করবা। তাড়াতাড়ি জানাও। What are your feelings about my today's class? How have you benefited from my classes? Just write down your answer in the comment section. Then I will be able to improve my classes. I can rectify myself. What type of change can I bring to my classes? একটু তোমরা কমেন্টসে জানাও শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করতেছি, এই ফাঁকে তোমরা একটু এটা আমাদেরকে একটু জানাও শিক্ষার্থী বন্ধুরা। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে, ঠিক আছে। পৃষ্ঠা 254, 30 নাম্বার করবা। 30-এর কোনটা কোনটা করবা? গ ও ঘ, গ ও ঘ করবা। ঠিক আছে, এতটুকুই আমরা বাড়ির কাজ দিলাম, এইটাই তোমরা করবা। তাহলে পৃষ্ঠা 174 2 নম্বর, 175 3-4, 254 30-এর গ ও খ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার কথা যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো পড়তে তোমাকে হবেই, হয়তো বই নয়তো পিছে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।